সকলকে গুড ইভিনিং। বুঝতেই পারছো তো কিরে, সকলে জয়েন করেছিস তো? হ্যাঁ, জয়েন করেছি। তো যাই হোক, একটা কথা বলি ভাই, মেনের জন্য এবার খেলা হবে, ঠিক আছে? এইটুকু তোদেরকে বলছি, যে কটা লেসন আমি করাবো, যেরকম ভাবে ম্যাথ করাবো, যেই রকম ভাবে তোদের জিআই করাবো, যেরকম তোদের 100টা আমি ডেসক্রিপটিভ নোট দেবো, ঠিক আছে? তার মধ্যেই তোরা কমন পাবি, কারণ জিকে ইজ নট ইজি। অনেকজন কি বলতো, অনেক জায়গায় ভর্তি হচ্ছে তো উল্টো পাল্টা পরে বুঝবে, বুঝতে পারলি? কিন্তু তোদের দিকে এবছর সিলেকশন হবে তো? গলা জোর কয় একদম। তো যাই হোক, চলো আজকে থেকে আমাদের ম্যাথামেটিক্স স্টার্ট এবং ফার্স্ট ক্লাস। এবং তোমাদেরকে বলছি প্রত্যেকটা ক্লাস এরকম জবরদস্ত হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস জবরদস্ত হবে, বুঝতেই পারছো? আজকে প্রথম শুরুয়াতটা আমি শতকরা করাচ্ছি, কারণ এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ফর ডাব্লিউবিপিএসআই, যারা কেপিএসআই রয়েছিস প্রত্যেক জন্য কি বলছি, ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই দুজনের জন্যই কিন্তু এই টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? তো তার আগে আমরা একটা জিনিস দেখে নেব, যে আমাদের যে ডেসক্রিপটিভ অঙ্ক করতে গেলে আমাদের লিখতে কি কি হয়। অনেকজন এই জায়গাটা ভুলভাল করে, একটু ভালো করে দেখে নাও। তোমরা তো পেড ক্লাসের স্টুডেন্ট, এবার ইউটিউবে সাধারণত ভাবে এগুলো আমি করাই না, বা করা তো সম্ভবও হয় না। একটু ভালো করে দেখো ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স রুলস, যে কি কি কোথায় কি নাম্বার থাকে, আমি এখানে তোমাদেরকে সবটাই কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? একটু ভালো করে দেখো। ফার্স্ট অফ অল, ডেসক্রিপটিভ অঙ্ক করতে গেলে আমাদের কোন জিনিসটা একটু ফলো রাখতে হবে? ডেসক্রিপটিভ অঙ্ক করতে গেলে প্রথমে কোন কোন জিনিসের উপর নজর রাখতে হবে, একটু বুঝতে পারছো লাইনটা সম্বন্ধে, ঠিক আছে? তো স্যার 1 নম্বর কি আছে, প্রথম শুরুতেই যেটিকে অঙ্কে চেয়েছে সেটিকে প্রথম লাইনে শুরু করতে হবে। এক্স্যাক্টলি ডেসক্রিপটিভ অঙ্কের নিয়মই হচ্ছে, তোমাকে ধরো একটা অঙ্কের কোন একটা জিনিসের লাস্টে কিছু বার করতে দিয়েছে, তো যেটাই তোমাকে বার করতে দিয়েছে সেটাকে তুমি সবার প্রথমে, এবং সেটাকে তুমি এক্স ধরতে পারো, ঠিক আছে? সেটাকে তুমি যখন করবে তখন সেটাকে এখানে হয় এক্স, না হয় 100 ধরে পড়া যেতে পারে। তো তুমি হয় সেটাকে এক্স ধরতে হবে, কারণ তোমরা জানো যে ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী এক্স বা 100 ধরা যায় ডেসক্রিপটিভের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? 2 নম্বর, আদারওয়াইজ কিন্তু কিছু ধরা যাবে না, ঠিক আছে? তুমি ডাইরেক্ট অঙ্ক করতে পারবে না, তোমার এটা ফরম্যাট। 2 নম্বর কি আছে, কোন ক্যালকুলেশন করলে তার পাশে অঙ্কের কোন অংশ থেকে ক্যালকুলেশন পার্ট করছো সেটা নজরে রাখতে হবে। অর্থাৎ তুমি ধরো একটা সামথিং, কোন একটা ক্যালকুলেশন করছো, বা তুমি একটা দেখা গেল যে পার্সেন্টেজের মান বার করছো, দেখা গেল আমি দেখো এখানে তো আজ অঙ্ক করাবো তোমাদের, তো সেখানে দেখা গেল কোন জিনিসের পার্সেন্টেজের মান বার করছি, তো সেইখানটা অঙ্কের কোন জায়গাটা সেটা বলেছে, হয়তো বলছে চালের 20% বেড়েছে, তাহলে তুমি যে ক্যালকুলেশনটা করছো তার পাশে ব্র্যাকেট এরকম ভাবে লিখে দিতে হবে যে চালের এত পার্সেন্ট বাড়াতে এটা হয়েছে, ঠিক আছে? কারণ এইগুলোর উপরে কিন্তু যারা এক্সামিনার আছে তারা কিন্তু এইগুলোর উপরে নাম্বার দেয়। এইগুলো সাধারণত কোনো ইনস্টিটিউট বা কোনো কিছু এইভাবে কিন্তু করায় না, ঠিক আছে? কারণ ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স যতটা ইজি মানুষ ভাবে তার থেকে অনেক অনেক কঠিন, এবং তুমি একই অঙ্ক করে একজন, আমি তোদেরকে দেখাবো, দেখবি তোদেরকে আমি আরটিআই এর খাতা শুধু দেখিয়ে দেবো পরে, আরটিআই করে বার করা হয়েছিল খাতা, তো সেখানে একই জায়গায় একই প্রশ্নের জন্য মানে 3 পেয়েছে, আবার কেউ 5 পেয়েছে, কেউ 4 পেয়েছে। তো কোশ্চেনের একটু লেখার উপরে বেস করছে যে তুই কত পাবি। 3 নম্বর হচ্ছে ক্যালকুলেশন যদি পারো তো যতটা পারবে ভেঙে করতে হবে, অর্থাৎ যতটা পারবে ক্যালকুলেশন তুমি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যালকুলেশন যেন তোমার ভেঙে ভেঙে হয়, তাতে কাটাকুটি তুমি দেখাও, ঠিক আছে? এবার যদি স্যার ওটা এত বড় অঙ্ক হয় সেক্ষেত্রে তুমি কিছু স্টেপ জাম্প করলে, কিন্তু যদি অঙ্কই ছোট হয় তোমাকে, তাহলে তোমাকে জানতে হবে যে তোমার এই ক্যালকুলেশন পার্টটা ওরা দেখতে চাইছে কেমন। 4 নম্বর হচ্ছে অঙ্কের শেষে অবশ্যই যেটিকে চাওয়া হয়েছিল, অর্থাৎ তোমাকে বলছে, ধরো লাস্টে বলছে তাহলে তার কাছে কটি লাঠি থাকবে, তাহলে অতএব তার কাছে এতগুলি লাঠি থাকবে, এবং এইটার জন্য তুমি 1 নম্বর আছে। এই যে লাস্ট লাইনটার জন্য 1 নম্বর আছে, শুধুমাত্র মান বার করে দিয়ে ছেড়ে দিলেই কিন্তু হবে না, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেব যে এবছরে আমরা ডেসক্রিপটিভ ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর জন্য আমাদের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এগুলো খাতায় নোট ডাউন কর। পিডিএফ পেয়ে যাবি ডেফিনেটলি, রেকর্ডিং ক্লাস পিডিএফ দুটোই চলে আসবে। কমেন্টগুলো কেটে কেটে আসছে একদম। নেক্সট পেজ যাবো, ঠিক আছে? নেক্সট পেজ যাবো, ঠিক আছে?
ডেসক্রিপটিভের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একদম একদম এই তো ডেসক্রিপটিভের চ্যাপ্টার, একদম এগুলো একদম একদম। তোদের আমি যদি এখানে ধর ওয়েব ক্যামেরা চলছে, তো আমি যদি সামনাসামনি যদি না তাকাই তোরা দেখতে পাবি না। আমি যদি তোদের এইদিকে তাকিয়ে থাকি তাহলে তোদের মনে হবে যেন স্যার আমাদের এই দিকে তাকিয়ে বসে আছে, কারণ তোদের যে তোরা যে কমেন্ট করছিস বা তোদের এই ল্যাপটপের মাধ্যমে চলছে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো এবার আমাদের দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার এই বছরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। WBPSI এবং KPSI এর জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো এবছরের জন্য দেবো। 1 নম্বর চ্যাপ্টার আমরা করব শতকরা। 2 নম্বর চ্যাপ্টার এখানে দেখতেই পাচ্ছ আমি লিখে দিচ্ছি লাভ ক্ষতি করাবো 2 নম্বরে, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে ডেফিনেটলি। এবং এত বড় চ্যাপ্টার থেকে তোমাদের যে কটা করাবো সেই কটার মধ্যেই পাবে, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, ঠিক আছে। 3 নম্বরে কি আছে সরল সুদ ও জটিল সুদ। 4 নম্বরে কি আছে সময় কার্য। 5 নম্বরে সময় দূরত্ব। এবছরের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে নৌকা এবং স্রোত। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের একটু ভালো করে আমি করাবো, কারণ বিগত 2 বছর এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি। তো এবছরের জন্য নৌকা স্রোত কিন্তু অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে করাবো অনুপাত সমানুপাত, লাস্টে করাবো মিশ্রণ এবং তারপরে পরিমিতি, এবং তারও পরে কিছু বিবিধ চ্যাপ্টার আছে, ঠিক আছে। কিছু বিবিধ চ্যাপ্টার আছে, সেগুলো আমি পরে তোমাদের যখন এইগুলো কমপ্লিট করে যখন পুনরায় যখন এটা দ্বিতীয় ফেজ অর্থাৎ যখন রিপিটেশন করাবো তখন আর এই দাদা যেমন আজকে তোদের আমি শতকরাটা আজকে করিয়ে দেবো। তো এই শতকরার সাথে সাথে আমি এখানে যে কটা অঙ্ক করাবো সে কটা ইম্পর্টেন্ট থাকলোই, তার সাথে কিন্তু বাড়িতে হোম টাস্ক হিসাবে আমি আরো তোদের 5 থেকে 7 খানা অঙ্ক দেবো, ঠিক আছে। সেই 5-7টা অঙ্ক কিন্তু তোরা বাড়িতে প্র্যাকটিস করবি, এবং আমি যে মানে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে গ্রুপে, সেই গ্রুপের মোবাইল নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই পাঠাবে তোমাদের লিখে, কারণ তোমরা কেমন লিখছো আমাদেরকে তো জানতে হবে, রেকটিফাই করতে হবে, তাই না, তবেই তো স্কোর মার্কস বাড়বে, কেমন। তো পরিমিতি স্যার কোন কোন চ্যাপ্টার গুলো দেখবো, দেখো আমাদেরকে পরিমিতি একটা দেখতে হবে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। 2 নম্বর দেখবো বৃত্ত ও গোলক, আর 3 নম্বর দেখবো আমরা তোমার শঙ্কু ও আয়তঘন। এই 3টে চ্যাপ্টার আমাদের সব থেকে বেশি পরিমিতির মধ্যে দেখতে হবে। আশা করি এখান থেকে দেখো তোমাদের তো দেবে তোমার 5টা, তো এখান থেকেই 5টা লেসন থেকে এই যে যতগুলো লেসন তুমি 8টা থেকে 5টা পেয়ে যাবে। এবং তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে দেখা হবে ভাই, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে তোকে শুধু টুপি পরালে হবে না, পুলিশ টুপি পরালে হবে না, তার সাথে কিন্তু তোদের কি করতে হবে, কি করতে হবে, একদম তারা পড়াতে হবে। তো যাই হোক, তো চলো তোমাদের আজকে ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট শতকরার প্রথম অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে আসব। আমি তোমাদেরকে বলবো যে এই অঙ্কটা তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ভোটের অঙ্ক তোমাদের প্রিলির এসআই কিন্তু দেয়নি, ভোটের অঙ্ক প্রিলির এসআই দেয়নি, তার মানে এটা ধরে রাখতে পারি যে এই বছরের মেনের যে ডেসক্রিপটিভ হতে চলেছে তার মধ্যে আমরা এই রকম টাইপের অঙ্ক কিন্তু একটা দেখতে পাবো, ঠিক আছে। তো চলো প্রথম অঙ্কটা কি বলেছে একটু ভালো করে দেখো। প্রথম অঙ্কটা একটু ভালো করে দেখো। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে ভোটার তাদের 75% ভোট দান করেছেন। প্রদত্ত ভোটে 2% অবৈধ বলে গণনা করা হয়েছে। একজন প্রার্থী 9261টি, এটা কি নয়, এটা টি হবে, 61টি ভোট পেয়েছিল যা বৈধ ভোটের 75%। তাহলে ওই নির্বাচনে কত সংখ্যক ভোটার ছিল, ঠিক আছে। তোমরা অঙ্কটা আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা অঙ্কটা আগে এখানে নামানোর চেষ্টা করো, তারপর আমি অঙ্কটা করাচ্ছি। তো চলো অঙ্কটা করিয়ে দিই, একটু ভালো করে দেখো, ইনস্ট্রাকশন গুলো ভালোভাবে মনে রাখবে যে আমি করাচ্ছিটা কি। দেখো প্রথমেই বলেছে যে আমি তোমাদেরকে একটু আগে নিয়মে শেখাচ্ছিলাম যে ওই নির্বাচনে কত সংখ্যক ভোটার ছিল। তাহলে আমাকে প্রথমে এই লাইনটা দ্বিতীয় টিকতে হবে। ধরি ওই, তোরা সবাই খাতায় কর যারা পারিসনি,
আর যারা পেরেছিস তারা লেখাটা দেখ। ধরি ওই নির্বাচনে এক সংখ্যক ভোটার ছিল, কেমন? এবার দেখো বলেছে যা ভোটার ছিল তার 70%, এই 75% ভোট দান করেছে। অতএব যেহেতু, এটা নোট ডাউন করো ভালো করে, মোট ভোটারের 75% ভোট দান করে, তাই প্রদত্ত ভোটের সংখ্যা কত হবে? x গণিত 75/100। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এত টি লিখতে পারিস, ভোটার সংখ্যা এতটি। ঠিক আছে, এবার ভালো করে তোমরা দেখো যে স্যার এই লাইনটা তো লিখে দিলেন, তাহলে এই লাইনটার সাপোর্টিং লাইন কোনটা? আমি একটু আগে তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে এই লাইনটার সাপোর্টিং লাইনটা কিন্তু এখানে তোমাদের দেওয়া থাকতে হবে, যে প্রশ্নে দেওয়া 75% ভোট দান করে। ঠিক আছে, এই লাইনটা না আমি এখানে ডিজিটাল বোর্ডে ধর হালকা করে লিখলাম, তোরা এই লাইনটা পাশে লিখবি, এইগুলোর জন্য মার্কস আছে। আমি আবারও বলছি এই লাইনগুলো সবাই লেখে না, এই লাইনের জন্য মার্কস আছে আলাদা, কেমন? তো তোদেরকে এইটা লেখার পরে এবার দেখো বলেছে প্রদত্ত ভোটে 2% অবৈধ বলে গণনা হয়েছে। এখন 2% প্রদত্ত ভোটে 2% প্রদত্ত ভোটে 2% অবৈধ বলে গণনা হওয়ায় প্রকৃত বৈধ ভোট হয়, এইটার আবার তোমার 2%, তার মানে হচ্ছে 75x/100 ইন্টু 98/100। ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমরা এখানে সুন্দরভাবে নোট ডাউন করে দেবে যে 2% অবৈধ ভোট। ঠিক আছে, এবার দেখো যারা তোমার অবৈধ বলে গণনা হয়েছে, তার মানে বাকিটা এবার বৈধ পড়েছে। এবার বলেছে বৈধ ভোটেরও 75% ভোট দান হয়েছে। অতএব যেহেতু বৈধ ভোটের 75% ভোট পেয়ে এক প্রার্থী
উত্তীর্ণ হন, তাই সেক্ষেত্রে ভোটার সংখ্যা হয়, এই লাইনগুলো কিন্তু ভালোভাবে লিখবে, নাহলে কিন্তু বাদ দিয়ে দেবে। আমি আবারও বলছি, উল্টোপাল্টা কিছু লিখবে না। ভোটার সংখ্যা হয় 75x by 100 into 98 by 100 into কত হবে 75 by 100। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবে এই যে লাইনটা ভালো করে দেওয়া আছে, দেখো একজন প্রার্থী এতটি ভোট পেয়েছিল যা বৈধ ভোটের 75%। প্রার্থী বৈধ ভোটের 75% ভোট পান। ঠিক আছে, এইটা লিখে দিতে হবে। এখন শর্তানুসারে শর্তানুসারে 75x by 100 into 98 by 100 গণিত 75 by 100, এটা মানে কত হবে 9261। এবার তোমরা কি করবে, একটু কাটাকুটিটা করো। দেখো এটা 25 দিয়ে তো ডাইরেক্ট কেটে দেওয়া যাবে, হ্যাঁ কিনা? তাহলে 3 25 75, 4 25 100। এটার ক্ষেত্রে 3 25 75 আর এটা 4 25 100। এটা দেখো যদি কেটে দিয়ে এটা 49 আর এটা হচ্ছে 50। ক্লিয়ার? এবার 49 দিয়ে যদি কাটো তাহলে এটা কত হবে? 49 দিয়ে কাটলে এটা 189 হবে। কেমন? তাহলে এইটাকে আবার তুমি 3 দিয়ে কাটতে পারো, তাহলে 3 63 আর এদিকে 3 দিয়ে কেটে দিলে 3 21। কেমন? এবার তার মানে বা x সমান, তাহলে কত হচ্ছে x সমান তোমার 4, সব ওই দিকে নিয়ে চলে যাও, 4 into 50 into 4 into 21। তুমি এটাকে আরো শর্ট ফর্মে, আমি তো এখানে জায়গা পাচ্ছি না, আমি এই পাশে লিখছি। কেমন? বা x সমান, বুঝতেই পারছো, তার মানে 21 এদিকে 4 50 200, 200 এদিকে 4 800, 800 into 21 তার মানে হচ্ছে 16800। কেমন? এবার লাইনটা ভালোভাবে দেখো। ধরি ওই নির্বাচনের এক সংখ্যক ভোটার ছিল, তাহলে এবার লিখতে হবে অতএব ওই নির্বাচনে মোট, কালকে রাত্রিতে তোদের ইয়ে নেবো, জিআই নেবো। ঠিক আছে, আর যে 7 দিনের যে রুটিনটা পেয়েছিস আর তার সাথে যে 20টা নোটটা যেটা দেওয়া হয়েছে, এই 20টা নোট থেকে 2-3টে কমন আসার বিরাট সম্ভাবনা। ঠিক আছে, এগুলো একটু ভালো করে কর। এই 20টা নোট হচ্ছে তোদের মানে ক্যাপসুল, প্রথমেই যেটা দিয়েছি সেই কারণে। কেমন? ভালো করে তৈরি কর, তোদের কাঁধে তারা উঠাবই। মোট ভোটার সংখ্যা 16,800 জন। ঠিক আছে স্যার, এখানে স্যার কি বলে স্যার, এখানে তো সংখ্যা, এখানে টি দিয়ে, এটা কোনো সমস্যা নাই, এটাকে টি দিয়ে নিয়ে এসেছি, এটা তো সংখ্যা হিসাবে ডিনোট করেছি, পরে এটাকে জোন হিসাবে ডিনোট করলাম। ঠিক আছে, যদি এই রকম করো তাহলে তুমি 5-এ 5 পাবে, কেউ আটকাতে পারবে না। কেমন? ভালো করে অঙ্কটা একটু খাতায় নোট ডাউন করো সুন্দরভাবে। চলো নেক্সট অঙ্ক। দেখো তোমাদের সেকেন্ড অঙ্ক কি বলেছে একটু ভালো করে শুনে রাখো। এই অঙ্কটা কিন্তু তোমাদের WBP SI 18তে পড়েছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর একটা জিনিস তোমাদের বলি, এটা কিন্তু এখানে দাঁড়ি, হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভেবে নিও না যে ওটা 31। কেমন? তো এখানে দেখো অঙ্কটা বলেছে কোন পরিবারের একটি গমের আটা, মাংস এবং তরকারির খরচের অনুপাত দিয়েছে। যদি ওই জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% ও 50% বৃদ্ধি পায়, তবে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে? তো চলো এই অঙ্কটা করার সময় আমাদের প্রথমেই এখানে দেখো অনুপাতটা যেহেতু বলে দিয়েছে, তাহলে ধরে রাখো, ধরো
ধরি ওই পরিবারের গমের আটা, মাংস ও তরকারির জন্য খরচের মান হলো যথাক্রমে 12x, 17x এবং 3x। কেমন? এখানে ব্র্যাকেটে লিখতে হবে পরিবারের খরচের অনুপাত বারো ইস্টু 17 ইস্টু 3। ঠিক আছে, এই লাইনটা লিখে দাও, তাহলে এটা পুরোপুরি তোমাদের একদম পারফেক্ট হয়ে থাকলো। এবার তোমাকে কি বলেছে দেখো, যদি ওই জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, দেখো এখন গমের আটা মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে পরবর্তীতে মূল্য হয় কত ধরেছো প্রথমে 12x প্লাস কত বেড়েছে 20% বেড়েছে, তার মানে 12x এর উপরে 20%, 20/100। কেমন? তার মানে এটাকে স্যার যদি ক্যালকুলেশন আমরা এখানে করে দিই, তাহলে এইখানটায় 20 তোমার 1 এর 5, হ্যাঁ কি না? তাহলে 12x টাকে যদি আমি কমন নিই, তাহলে 12x * 1 + 1/5। কেমন? অনুরূপে এবার তুমি লিখতে পারো দ্বিতীয়টাই, অনুরূপে মাংসের মূল্য কত বেড়েছে 30% বৃদ্ধি পাওয়াতে পরবর্তী মূল্য হয় কত হয়? পরবর্তী মূল্য কত হবে? তোমার আগে কত ছিল? 17x প্লাস 17x ইন্টু কত বলেছে 30%, তার মানে 30/100। কাটাকুটি করে দাও। ঠিক আছে, তার মানে এই জায়গাটা যদি আমরা 17x যদি কমন নিই, তার মানে এই জায়গাটা থাকছে তোমার 1 + 3/10। কেমন? তো তুমি এই জায়গাটা স্যার আমি এই জায়গাটা কি ক্যালকুলেশন করে দিতে পারি? কোনো অসুবিধা না। তুমি যদি মনে করো স্যার আমি এইভাবে রাখবো না, তাহলে তুমি এটা করে দিতেই পারো। তার মানে কত 6/12 এটাই তো দাঁড়াবে তোমার। এটা 5 এর 6 হবে, তাহলে 6/12 কেমন? তাহলে এটা যদি করো, তাহলে এটা কত হবে তোমার কত হবে 17, এটাকে হচ্ছে 10 × 3 = 13, 17x ইন্টু কত হচ্ছে এটা তোমার 13/10। ঠিক আছে, এইভাবে তুমি রেখে দাও। তাহলে এটা কত বের হচ্ছে তোমার 13 × 17, তার মানে কত 221x/10। ঠিক আছে, তুমি এই জায়গাটাকে আরো ক্যালকুলেশন করে নামাতে পারো। তুমি এই জায়গাটাকে
144x বাই 10 ব্র্যাকেটে শুধু লিখে দেবে উভয় পক্ষকে দুই দ্বারা গুণ। ঠিক আছে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ। এখন তরকারির মূল্য 50% বৃদ্ধি পাওয়ায় পরবর্তী মূল্য তার আগে কত ছিল 3x প্লাস 3x গণিত 50/100, তার মানে এটা যদি ক্যালকুলেশন করি 2, তার মানে হচ্ছে কত 3x প্লাস তোমার 3x/2। ক্লিয়ার? তাহলে এই তো তোমার তার মানে 3 দুগুণে 6, 6 আর 3 এ 9x 9x/2। কেমন? এইটা হচ্ছে টোটাল তোমার। এইটা একটু মনে রেখো, কারণ এইগুলো দিয়েই তোমাকে পরবর্তী অঙ্কটা করতে হবে। তাহলে এইটা কি করবে, এবার কি করবে এটা? তাহলে এটা করতে গেলে এটাকেও আমি কাজে, যেহেতু ক্যালকুলেশনের সুবিধার জন্য সবার 10 আছে, তাহলে এটাকেও আমি উপর নিচে কত তোর যদি 10 করি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 9 45x বাই 100। তাহলে এখানটা লিখতে হবে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ। উভয় পক্ষকে 5 দ্বারা গুণ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতটা? এতটা ক্লিয়ার হয়েছে তো সবাই? একদম। এখন কি হবে শর্তানুসারে তোমরা বলো। তাহলে এবার এখন মোট বর্ধিতটা বার করতে হবে তো, হ্যাঁ কি না? কারণ আমাকে স্যার পরিবারের খরচ বার করতে, তাহলে আগেরটা আমরা দেখলাম, তাহলে এখনটা আমাকে তৃতীয়টা যোগ করতে হবে। তাহলে এখন মূল্য বৃদ্ধির পর মোট মূল্য বৃদ্ধি, তিনটে যোগ করে দাও। কত আছে? একটা প্রথমে আছে 144x বাই 10 প্লাস কত 45, একটা আছে 221x বাই 10, আর একটা কত আছে 45x বাই 10। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কি করব, এটা ক্যালকুলেশন 10 যদি করি, তাহলে তুমি এখানে এটা করতে পারো। বলেছিলাম যে তোমাদের ক্যালকুলেশন কিন্তু একদমই ঠিকঠাক করতে হবে, কারণ তুমি ক্যালকুলেশন যত নামাতে পারবে তত কিন্তু তোমার বেটার নাম্বার দেবে। কেমন? কত হবে 410x বাই 10, 10 10 তো কেটে গেল, তখন হচ্ছে 41x। কেমন? 41x এটা হচ্ছে এখনকার মূল্য। ঠিক আছে, এবার দাঁড়াও, এটা ছোট করে করে আমার কিছু করার নাই, বড় অঙ্ক তো ছোট ছোট করে করেই করতে হবে। অতএব পূর্ববর্তীতে মোট খরচ ছিল কত? ছিল তোমার 15 17 32 নাকি? তার মানে এটা লিখতে হবে 12x প্লাস 17x প্লাস 3x সমান 32x। এখন তাহলে কি বলেছে, কত শতাংশ বাড়বে? এখন মূল্য বৃদ্ধি পায় কত 41x মাইনাস 32x মানে সামথিং 9x। কেমন? ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক করতে গেলে কতটা লিখতে হয় ভালো করে বুঝতে পারছিস? অনেকটা, এটা তো সহজ না। অনেকজন হয়তো অনেক রকম ভাবে এটা ভাবে, এটা এত সহজ জিনিস না।
বুঝলে, এটা অনেক কষ্ট করে এটা করতে হয়। তাহলে এবার আমি কি করব তোমরা বলো। এটা আমরা এখন লিখবো, এখন কি হবে বলো, তোমরা বলো কত হবে এটা, কত হবে? হ্যাঁ, তাহলে আরে বাবা 32 টাকায় বেড়েছে 9 টাকা, তাহলে 1 আর 100 কত? এই তো গল্প। তাহলে 32x টাকায় খরচ বৃদ্ধি পায় 9x টাকা। আগে তো টাকা মনে লেখা হয়নি নাকি? না, 32x মূল্য লেগে, মূল্যতে এত, এক খরচ বৃদ্ধি পায় 9x বাই 32, আর 100 তে খরচ বৃদ্ধি পায় কত হবে? আমি এই পাঁচটাই করলাম ক্যালকুলেশনটা, জায়গা নেই বলে। 9x বাই 32x ইন্টু 100, ঠিক আছে? এইটা আশা করি তোমরা সবাই পারবে, কারণ এটা যদি 4 দিকে 4 25 100, আর এটা 4 8 32, তার মানে যদি 225 বাই তোমার 8, কেমন? তাহলে 225 কে যদি তোমরা ভাগ করো, এবার তোমরা এখানে ক্যালকুলেশনে লেখো, ঠিক আছে? কত হবে ক্যালকুলেশনে লিখলে? এখানটা কত হবে রে? ক্যালকুলেশন আমার করতে হবে, কেটে দে 2, তাহলে 200 2 28 পূর্ণ 1 এটা পার্সেন্ট, ঠিক আছে? এইটা উত্তর। এবার তোমাকে যেহেতু উত্তরটা বার করলে, আবার লাস্ট লাইনটা তোমাকে এখানটায় লিখতেই হবে। তাহলে কি লিখতে হবে স্যার? লাস্ট লাইনে আমাকে লিখতে হবে, অতএব ওই পরিবারের মোট খরচ 28 পূর্ণ 1.8% বৃদ্ধি পায়, ঠিক আছে? এরকম ভাবে এইটা হচ্ছে সঠিক উত্তর। তো কতটা বড় অঙ্ক, অনেকজন ভাবে যে এটা ছোট, এটা ছোট করে ক্যালকুলেশন করে দিলে হবে, তা নয়। এটা যদি ছোট ভাবে ক্যালকুলেশন করো, তোমার পরীক্ষা হলে কিন্তু তুমি কিছুই নাম্বার পাবে না। কি বললাম বোঝা গেল? এটা তোমাকে কিন্তু সেইভাবেই করতে হবে, যেটা আমি তোমাকে এইখানটায় অঙ্কটাকে কিন্তু দেখালাম, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই অঙ্কটাকে কিন্তু মিস করবে না, আমি আবারও বলছি। আর একটা ক্লাসও কিন্তু আমাদের এসআই যেন মিস না হয়, কেমন? একদম একদম টুকে নেয়। আমি এই পাশে দাঁড়াচ্ছি। গুগল মিটে ক্লাসের একটা সুবিধা কি জানিস? এই যে তোরা কথা বলছিস না, এই যে কথা বলছিস, এই কথাগুলো ধর যে তুই আমাকে বলতে পারছিস, এটা যদি অ্যাপে করতিস না, সরাসরি ওই কমেন্ট ফমেন্ট করতে হতো, এখানে ডাইরেক্ট কথা বলা যায় না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখবো। নেক্সট অঙ্কতে আমি তোমাদের সময় দেবো। বলেছে দেখো, কোন গ্রামের বর্তমান জনসংখ্যা 5500 জন, একটি যদি পুরুষদের সংখ্যা 11% বৃদ্ধি হয় এবং মহিলাদের সংখ্যা 20% বৃদ্ধি হয়, তবে জনসংখ্যা হয় 6630। তবে গ্রামটিতে মোট বর্তমানে কত জনসংখ্যা রয়েছে? চলো 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা করো। তো দেখো, এই অঙ্কটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু আবার বলছি, এটা 1 নয়, এটা দাঁড়ি, ঠিক আছে? তো স্যার এই অঙ্কটা করার সময় কিভাবে করব? এই অঙ্কটা করার সময় আমরা সেম রুল ইউজ করব। স্যার কি করব একটু ভালো করে দেখে নাও, আমি হলুদ কালি দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কেমন? দেখো, বলেছে কোন গ্রামের বর্তমান জনসংখ্যা 5500 জন, যদি পুরুষদের সংখ্যা হয় 11% বৃদ্ধি হয় এবং মহিলাদের সংখ্যা 20% বৃদ্ধি হয়। এটা যদি শর্টে করো তো বাইপাস রুলে করা যাবে, তাই না?
ওটা বাইপাস লাগিয়ে তুমি করে দিতে পারো, যেটা আমি তোমাদেরকে অলরেডি করিয়েছি কিন্তু এখন তো তোমাকে আর বাইপাস রুলে করলে হবে না, তুমি ডাইরেক্ট হয়তো কেউ বারও করে দিলে যে স্যার এটা এই হচ্ছে, কিন্তু এটা করলে হবে না, তোমাকে প্রথমে এখানে পরিষ্কার করে লিখতে হবে মহিলাদের সংখ্যা। এবার তুমি একটা জিনিস পরিবর্তন করতে পারো, তোমার যেটা কাজের সুবিধা হয়, তোমাকে তো মহিলাটা বার করলে পুরুষটাকেও বার করতে হবে, আর পুরুষটাকে বার করলে মহিলাটাকেও বার করতে হবে, তুমি সেই জায়গাটা ডাইরেক্ট তুমি লিখে দাও কি একদম। তো এখানে ডাইরেক্ট তুমি লিখে দাও, ধরি ওই গ্রামের পুরুষ সংখ্যাটা কি হয়ে গেল, এক্স জন। ঠিক আছে, ধরি ওই গ্রামের পুরুষ সংখ্যা এক্স জন, তাহলে মহিলা সংখ্যা কত হবে? তাহলে মহিলা সংখ্যা কত হবে? তাহলে মহিলা সংখ্যা হবে 5500 মাইনাস এক্স জন। এবার স্যার ব্র্যাকেটের জিনিসটা লিখি, না তো নাম্বার দেবে না, এক্স্যাক্টলি তাই। গ্রামের মোট জনসংখ্যা 5500 জন। এই যে তোদের এতগুলো অঙ্কের মধ্যে আমি এই কটা করাচ্ছি, তাহলে এইটুকু ভাব তোদেরকে যে কটা করাচ্ছি এর মধ্যে দেখেই পড়বে, তোরা দেখে নিস, এর মধ্যে দেখি তোরা পরীক্ষা হলে পাবি। কারণ এইগুলো একটা তোদের হয়তো দেখে মনে হচ্ছে স্যার করাচ্ছে, কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই বছরে আসার মতো বলেই কিন্তু তোদের করাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এবার তোমাকে বলেছে এখন পুরুষ সংখ্যা 11% বৃদ্ধি পায়। এখন পুরুষ সংখ্যা %11 বৃদ্ধি পাওয়াতে পুরুষের সংখ্যা হয় কত হবে? বুঝতে পেরেছো? তুমি আগে এক্স জন ছিল, তাহলে এক্স গণিত কত 11% বৃদ্ধি পেয়েছে, তাহলে 111 বাই 100 অর্থাৎ 111 এক্স বাই 100 জন। ঠিক আছে, এই ব্র্যাকেটে স্যার কি লিখতে হবে? পুরুষ সংখ্যা 11% বৃদ্ধি। ঠিক আছে, এটা লিখে দিতে হবে তোমাকে। অনুরূপে মহিলা সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 20%। 20% বৃদ্ধি পাওয়াতে মহিলাদের সংখ্যা হয়, তাহলে বুঝতে পারছো এটা কত আছে? 5500 মাইনাস এক্স ইন্টু 20/100। ক্লিয়ার? প্লাস কত? এটা তো ওইটা প্লাস 5500 মাইনাস এক্স, মানে এইটা ইন্টু ওইটা। কেমন? এই ব্র্যাকেটে লিখতে হবে মহিলা সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি? 20% বৃদ্ধি। ঠিক আছে, এখন শর্তানুসারে, এবার তুমি শর্তানুসারে লাগাতে পারো। শর্তানুসারে 111x বাই 100 প্লাস কত হবে? 5500 মাইনাস এক্স। ঠিক আছে, প্লাস
বা তুমি এই জায়গাটা যদি কেউ মনে করিস না যে স্যার আমি এখানটা একবারে 120x করে দেবো, করতেই পারিস, ঠিক আছে। এটা মানে আমার কথাটা বুঝতে পারছিস? যদি এটা মনে করি যে স্যার এটা আপনি 111x করেছেন, এটা 120x করে দেবো, একদম একদম করতেই পারিস, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাহলে ওইটাই করে দেয়। আবার নাহলে এটা আবার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা একবারে করে দে 120x, ঠিক আছে। এবার ব্র্যাকেটে লিখে দে ওই যেটা লিখলাম, মহিলা সংখ্যা 20% বৃদ্ধি। তাহলে এই জায়গাটাও একটু মুছে দে, মানে এইগুলো তুই লিখতে পারিস, এগুলো কোনো সমস্যা নাই, ঠিক আছে, এগুলো লিখাই দিতে পারে, কারণ এটা তো তুই অলরেডি বলছিস তার জন্য যে কোন ক্যালকুলেশন থেকে নিচ্ছিস, ঠিক আছে। এই দুটো যোগ করে নতুন সংখ্যা কত? 6330 জন, হ্যাঁ কি না? তাহলে এবার যদি তুমি মনে করো যে স্যার আমি এটা 100 দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে 100 টাকা এখানে রাখো, তাহলে 111x প্লাস তোমার কত 55 ইন্টু 12, তার মানে 660, আর এদিকে হচ্ছে 3টে শূন্য, হ্যাঁ কি না, মাইনাস তোমার কত হবে, মাইনাস 120x, হ্যাঁ কি না, সমানই হচ্ছে 6330, বা তোমার হচ্ছে কত 111x মাইনাস 120x প্লাস 660123 শূন্য পড়বে এদিকে, এদিকে হচ্ছে 6330 আবার দুটো শূন্য, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে মানে ডাইরেক্ট তুমি x টাকে এদিক ওদিক রাখতে পারো, বা তোমার কত হচ্ছে এটা, বা তোমার 9x 9x হচ্ছে, এদিকে একবারে মাইনাসটাকে আমি একবারে সরিয়ে দিচ্ছি, কোনো এই ক্যালকুলেশন করা যাবে, অসুবিধা নাই। তাহলে এটা কত হচ্ছে 63, এদিকে 27 নাকি 27000, বা x সমান কত 3000। তোরা নিচে নিচে লিখবি, আমি নাই পাশে জায়গা নাই তাই। অতএব পুরুষ সংখ্যা সমান 3000 জন, মহিলা সংখ্যা হবে 5500 মাইনাস 3000, অর্থাৎ 2500, ঠিক আছে। এই এতটা লিখতে হবে, তবে তুমি 5 এর 5 পাবে। চলো নেক্সট অঙ্ক দেখি। তো দেখো এই যে নেক্সট অঙ্কটা, এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল, তোমাদের এই পুলিশ প্রিভিয়াস ইয়ারিং কিন্তু এটা এসেছিল, এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবছরের জন্য। একটি পরীক্ষাতে পিটার সর্বোচ্চ নম্বরে 30% পেল এবং 10 নম্বরের জন্য ফেল করলো। যদি পিটার একই পরীক্ষা দিয়ে মোট নম্বরে 40% পেয়ে 5 নম্বরের থেকে 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষাটি কত নম্বরের ছিল? ঠিক আছে, এটা তো শর্টে করতে গেলে তো দুটো ডিফারেন্স বার করে দাও, কিন্তু এটা কিন্তু ওইরকম হবে না। ভালো করে দেখো, তাহলে এই জায়গাটা তোমাকে প্রথমে লিখতে হবে, ধরি বেরিয়ে যেত শর্টে, হ্যাঁ একদম। ধরি পরীক্ষাতে মোট নম্বর ছিল x, কেমন, মোট পরীক্ষাতে নম্বর ছিল x। এখন পিটার যখন 30% নম্বর পায়, তখন তার প্রাপ্ত নম্বর হয় কত হবে? প্রাপ্ত নম্বর 30x/100, ব্র্যাকেট এখানে কি লিখবে, পিটার 30% নম্বর পায়।
ঠিক আছে, পাই পয়াক অন্তস্থ হলো। ঠিক আছে, বানান তোরা একটু দেখে নি নিজের মতো। তারপরে দেখো, যেহেতু পিটার 10 নম্বরের জন্য ফেল করে, তাই পরীক্ষাতে 5 নম্বর কত হয়? 30x বাই 100 প্লাস কত তোমার 10। ঠিক আছে, এটা হচ্ছে তার 5 নম্বর। যখন লেখাটা একটু ভুল আছে, হ্যাঁ, মানে এইটা একই ছেলে দুবার পরীক্ষা দিয়েছে, তো এইটা টাইপিং যখন করা হচ্ছে একটু মিস্টেক হয়েছে। তো যখন পরীক্ষা হলে তার মিস্টেক থাকবে না, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। যখন পিটার 40% নম্বর পায়, তখন তার প্রাপ্ত নম্বর হয় কত হয়? তার প্রাপ্ত নম্বর কত হয়? 40x বাই 100। এইগুলো কিন্তু ভালোভাবে দেখবি, এই ব্র্যাকেট গুলো। এবার আমরা কি করব? পরবর্তীতে নম্বর পাওয়াতে পাঁচ নম্বর থেকে 15 বেশি পায়, অর্থাৎ তার 5 নম্বর হয় কত হবে? 5 নম্বর হয় 40x বাই 100 মাইনাস 15। ঠিক আছে, এবার আমরা এটা প্রশ্নানুসারে করতে হবে। অতএব প্রশ্নানুসারে, যেহেতু দুটোই পাস একই, মানে 5 নম্বর, 30x বাই 100 প্লাস 10 সমান 40x বাই 100 মাইনাস 15। ঠিক আছে, এবার স্যার এইটাকে আমি ওইদিকে বাড়াতে পারি, এইটা ওইদিকে বাড়াতে পারি, তার মানে 40x বাই 100 মাইনাস 30x বাই 100 সমানই হচ্ছে কত হবে? এইটাকে এইদিকে বাড়িয়ে দিয়েছি, তার মানে 15 আর 10 এর 25। ঠিক আছে, বা 10x বাই 100 সমানই 25, হ্যাঁ কি না? তাহলে এখানে কাটাকুটি করে দাও, তাহলে বা x সমান 250। অতএব পরীক্ষাতে মোট নম্বর ছিল 250 নম্বর। ঠিক আছে, আর যদি স্যার এই জায়গাটা আমাকে দিত যে ইয়েটা বার করো, 5 নম্বরটা বার করো, তখন আমরা কি করতাম? যদি এই জায়গাটা তোমাকে দিত 5 নম্বরটা বার করো, তখন আমরা যে কোনো একটা মান বসিয়ে দিতাম, দিয়ে উত্তরটা বার করতাম। ঠিক আছে, কিন্তু আমাকে যেহেতু অতটা দেয় নাই, আমাকে এই অবধি কিন্তু অঙ্কটা ছাড়তে বলেছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখি। ভালো লাগছে তোরে? স্যার ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, অসুবিধা নাই, ব্লু ব্যাকগ্রাউন্ডে কোনো অসুবিধা নাই, কনস্টেবলের অসুবিধা হবে না।
কনস্টেবল আছে নাকি? তা তোর তো এই কনস্টেবলে তো এসআই তো একই পরীক্ষা দিয়েছিস। এটা যদি অ্যাডমিট আসে তাহলে ওটারও অ্যাডমিট আসবে, কেন আসবে না? অসুবিধা নাই, যদি বাদ যেত তাহলে প্রথমেই বাদ যেতিস। চলো এটা আবার সাদা কালিতে করতে হবে, একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ, কি বলছিস বুঝতে পারছি না। পিএসসি ক্লার্কশিপ পাস করেছিস? ভালো, বহুত বহুত পাস করেছে, সব তো স্ক্রিনশট পাঠাচ্ছে, পাঠাবো এক জায়গায় 500-600 হবে, দেখবো কতজন পাস করেছে, ইউটিউবে দেখাবো। একদম একদম, আমি ওই সব দেখাই নাই, একদম ওইসব ভালো লাগে না। তুই চাকরি পেয়ে যাবি, তোরাও দেখবি এসআই ব্যস্তায় কতজন চাকরি পেয়ে যাবি। চিরঞ্জিত স্যার অত লাফালাফি করে না কাউকে নিয়ে, বোঝা গেল? চিরঞ্জিত স্যার এরকম ফালতু জিনিস ওই লাফালাফি করতে পছন্দ করে না, ঠিক আছে? সাকসেস পাবি তুই পাবি, সেটা তুই বুঝবি। এটুকু জেনে তুই নিজে জানলি চিরঞ্জিত স্যার কাছ থেকে, চিরঞ্জিত স্যার আমার জন্য কতটা কি করেছে, ঠিক আছে? ওইরকম 2-4টে ওই ঢোল পিটানোর ওইসব ইচ্ছা আমার নেই। তো ভালো করে কর, তোরা কর, তোদেরকে যা করাচ্ছি আরামসে বেরিয়ে যাবি, ঠিক আছে? এরকম করে কর, সময় দিচ্ছি, কর। তো দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই বছরের সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য। স্যার কিরকম ভাবে, ভালো করে দেখো। সুশান্ত তার মাসিক বেতন 18% বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে এবং 32% বাড়ি মেরামত করতে ব্যয় করেন। বাকি টাকার 42% সে ফিক্সড ডিপোজিটে জমা রাখে। যদি তার কাছে 12,325 টাকা পড়ে থাকে তবে তার বার্ষিক বেতন কত? একটা জিনিস এখানে ভালোভাবে খেয়াল রাখো, বার্ষিক বেতন চেয়েছে, মানে যেটা বেতন বেরোবে সেটাকে আমরা লাস্টে আবার কি করব, লাস্টে আমরা গুণ করব 12 দিয়ে, একদম। তো ভালো করে দেখো, এখানে আমাকে প্রথমে তাহলে ধরি সুশান্তর মাসিক বেতন, ধরি সুশান্তর মাসিক বেতন 100 টাকা, ঠিক আছে? একটু ভালো করে দেখো, বলেছে তার বৈদ্যুতিক বেতন, এই কি বলে, তার বেতনের 18% মানে 100 ধরেই তো করছো অঙ্কটাকে তুমি। বৈদ্যুতিক, তার যদি 100 টাকা বেতন হয় তার 18 টাকা বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে এবং 32 টাকা বাড়ি মেরামত করতে কাজে লাগে। তার 18% বৈদ্যুতিক সরঞ্জাম ও 32% বাড়ি মেরামতের পরে অবশিষ্ট টাকা থাকে কত হবে? যেহেতু তুমি 100 ধরেই করছো তাই মানে 100 মাইনাস কত হবে? 32 প্লাস কত আছে? 18, তার মানে ওটা 50 হচ্ছে, মানে 50 টাকা। খুব ভালো কথা। এবার বলেছে যে টাকা অবশিষ্ট ছিল, মানে এই যে 50 টাকার আবার 42% ফিক্সড ডিপোজিট করে, 42% টাকা ফিক্স রাখাতে অবশিষ্ট টাকা থাকে, এটা গ্লানি করতে পারো, কোনো অসুবিধা নেই। 50 মাইনাস 50 ইন্টু 42/42%, তো হ্যাঁ 42/100। এবার তুমি কাটাকুটি করো, ঠিক আছে? এটা তুমি 5 2 2 21, তার মানে এটা যদি বাদ দাও তাহলে কত হবে? 29 টাকা, ঠিক আছে? এবার তুমি কথাটা ঘুরিয়ে লিখে দাও, তাহলেই হবে। এখন শর্তানুসারে 29 টাকা অবশিষ্ট যখন
মাসিক বেতন 100 টাকা, 1 টাকা অবশিষ্ট যখন মাসিক বেতন হয় 100/29 টাকা। কেমন? আর একটা কি দিয়েছে 12,325 টাকা অবশিষ্ট থাকে যখন বেতন হয় কত 100 ইন্টু 12,325/29। করো ক্যালকুলেশন, মেক ইয়োরসেলফ। কেমন? একদম একদম কত 425, তাই তো? একদম। তাহলে এটা হচ্ছে কত 42,500 টাকা। অতএব একটু ছোট করছি রে, অতএব সুশান্তর বাৎসরিক বেতন 42,500 গণিত কত 12, তার মানে সামথিং কত হবে তোমরা সেটা ক্যালকুলেশন করো। ঠিক আছে? কত হবে 5,10,000 সামথিং। এই যে এতটা অঙ্ক, এইটা দিলে 5-এ 5 দেবে যদি তুমি এরকম ভাবে ক্যালকুলেশনটা নামাতে পারো। ঠিক আছে? তুমি কোন স্টেপ জাম্প করবে তো তোমার নাম্বার কেটে নেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি। এরপরে বাড়িতে আমি আরো 8টা-10টা দেবো, সেইটা বাড়িতে করো, শিওর সিলেকশন হবে তোমাদের, চিন্তা নাই। একজন ব্যাটসম্যান 110 রান করেছিল, তার মধ্যে 3টি 4 এবং 8টি 6 ছিল। তার মোট রানের কত শতাংশ সে 2 উইকেটের মধ্যে দৌড়ে নিয়েছিল? অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক এবং অঙ্কটা শর্টে অনেকবার আসে, লংয়ে প্রথমবার তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। ঠিক আছে? তো তোমাদের আমি সময় দিচ্ছি, একটুখানি করার চেষ্টা করো। তো দেখো এই অঙ্কটাও আমরা কিভাবে করব, তাহলে এখানে লিখতে হবে ধরি ব্যাটসম্যান দৌড়ে রান নেয় x রান। ঠিক আছে? এটা তুমি লিখে নিলে। এবার তাহলে অতএব 4 ও 6 মারাতে বাকি রান হয় 110 মাইনাস x রান, ব্র্যাকেটে মোট রান 110 এবং 4 কত হচ্ছে 4 3টি ও 6 8টি। ঠিক আছে? এটা একটু ব্র্যাকেটে নোট ডাউন করো। তাহলে এত রান যদি হয়, ঠিক আছে, আবার 4 ও 6 মারাতে মোট রান হয় কটা 4 মেরেছে, 3টে 4 মেরেছে, তাহলে 3 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 8, তার মানে মোট হচ্ছে 60 রান। ঠিক আছে? মোট হচ্ছে 60 রান। এখন শর্তানুসারে কত হবে 110 মাইনাস x সমানই হচ্ছে কত 60, বা x সমান 50 রান।
অর্থাৎ 2 উইকেটের মধ্যে সে কত রান নিয়েছিল? 50 রান নিয়েছিল। কিন্তু এখানে দিয়েছে স্যার শতকরাতে বার করতে হবে, তাহলে আমাকে এটা করতে হবে কি 110 রানে সে, বা এখানে সে না লিখে ব্যাটসম্যান লিখে দাও, ব্যাটসম্যান ছুটে রান নেয় 50 রান। 1 রানে ব্যাটসম্যান ছুটে রান নেয় 50 বাই কত 110 রান, ঠিক আছে। আর 100তে ব্যাটসম্যান ছুটে রান নেয় 50 গণিত 100 বাই 110। এবার কাটাকুটি করে দাও, তাহলে 500 বাই 11 রান, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে স্যার এটাকে আমি আরো ছোট করব, তুমি করতেই পারো, কেমন, যেটা এবার যেমন থাকবে। তুমি যদি মনে করো স্যার এটা কত হবে, তাহলে 5 তোমার কত 5 9 45, তার মানে হচ্ছে 45 পূর্ণ সামথিং কিছু হবে, দেখো 45 পূর্ণ সামথিং কিছু একটা হবে, কত হবে 45 পূর্ণ 5.11%, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। আর এটা তো আজকে তোমাদের এখানে আমি শেষ করছি, এবং তোমাদের 8খানা অঙ্ক আমি বাড়িতে আরো এক্সট্রা দিচ্ছি। সেই অঙ্কটা তোমরা বাড়িতে করে আমাকে ওখানে পাঠাও, তোমাদের ডাউট ক্লিয়ারিং কিন্তু আমি করে দেবো। আর এইভাবে ক্লাসগুলো তোমরা করো, একদম জয় মা কালী, একদম 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 ডেফিনেটলি সিলেকশন হবে, কেন হবে না সিলেকশন? সিলেকশন তো হবে ভাই, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো যেভাবে কষ্ট করে খাটাচ্ছে এটা চারটিখানি ব্যাপার নয়, তোরা নিজেরাও দেখছিস যে আমি কতটা পরিশ্রম করছি, ঠিক আছে। অল দ্য বেস্ট। আর এইটুকু বলবো, তোদের এখান থেকে পিএসসি ক্লার্কশিপ করিয়ে দাও। পিএসসি ক্লার্কশিপে যারা মনে করছিস যে পড়বো, মানে তোদের আলাদা করে কি বলে, যারা পড়বো, যারা পড়ছিস তোদের আলাদা করে পড়তে হবে না, এখান থেকে আমি যে ডেসক্রিপ্টে আছে স্যার দিকে বললে করিয়ে দেবো, ঠিক আছে। অল দ্য বেস্ট।